Hello everyone, welcome back to all of you once again in this incredible platform Biology World চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগতম। তো আমরা বডি ফ্লুইডস এবং সার্কুলেশন চ্যাপ্টারটা পড়ছিলাম ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 15। তো অলরেডি এটার উপরে 3টে ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক করতে পারো আমাদের চ্যানেলে। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, তাহলেই তোমাদের কনসেপ্টটা কি হবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে চলো শুরু করা যাক একটা নতুন টপিক, সেটা হচ্ছে প্লেটলেটস নিয়ে। প্লেটলেটসের সঙ্গে আমরা ব্লাড ক্লটিং এই টপিকটাও আমরা আজকে ফিনিশ করে দেবো। তো চলো শুরু করি। আচ্ছা, তো প্লেটলেটসগুলো কি হয় দেখো, তো আমরা বলেছিলাম যে স্টেম সেল থেকে ব্লাড সেলসগুলো তৈরি হয়। ডাব্লিউবিসি যেভাবে তৈরি হয়েছিল, আরবিসি যেভাবে তৈরি হয়েছিল, ঠিক তেমনভাবেই প্লেটলেটসগুলো হিমাটোপয়েটিক স্টেম সেল থেকেই তৈরি হয়। তো হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে যখন বিভিন্ন সেলসগুলো ফর্মেশন শুরু হচ্ছিল, সেখানে মেগাক্যারিওসাইট বলে এক ধরনের সেলস তৈরি হচ্ছিল। এই মেগাক্যারিওসাইটসগুলো সেলগুলো যখন বিভিন্ন ডিভাইড করছিল না, সেই ডিভাইড হওয়ার সময় যে বিভিন্ন সেল ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হয়েছিল, সেগুলোকে আমরা বলছি প্লেটলেটস বা থ্রোম্বোসাইট। তো প্লেটলেটসগুলো অ্যাকচুয়ালি কোনো সেল নয়, মেগাক্যারিওসাইট যে সেল, সেটাই ডিভাইড করে করে ফ্র্যাগমেন্টস তৈরি করে প্লেটলেটসগুলো তৈরি হয়। তো এখানে নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে না, বাট আদার সেল অর্গানেলসগুলো থাকতে পারে, এবং এদের সেল লাইক স্ট্রাকচারও হয়। প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজমও থাকে, কিছু সেলস অর্গানেলসও থাকে। এদের যদি লাইফ স্প্যান দেখি তাহলে আমরা দেখব 3 to 7 days হয়। আরবিসির ক্ষেত্রে 120 days ছিল, এবং ডাব্লিউবিসির ক্ষেত্রে ভেরিয়াস টাইপস অফ লাইফ স্প্যান দেখতে পাওয়া যায়, কারণ ডিফারেন্ট টাইপস অফ সেলস রয়েছে ডাব্লিউবিসির মধ্যে। এবার এটার নাম্বার কত হয়, 1,50,000 থেকে 3,50,000 পার কিউব অফ ব্লাডে, অর্থাৎ আরবিসির থেকে তো কম কাউন্ট, বাট ডাব্লিউবিসির থেকে বেশি। ডাব্লিউবিসির কত ছিল 6,000 to 8,000, আর আরবিসির 5 to 5.5 মিলিয়নস পার কিউব অফ ব্লাড। ঠিক আছে, এবার এখানে ইম্পর্টেন্ট কি না, প্লেটলেটসের মধ্যে এক ধরনের কেমিক্যালস থাকে বা এনজাইমস থাকে, যাকে আমরা বলছি থ্রোম্বোপ্লাস্টিন। এই যে থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমস, এটা কিন্তু হেল্প করছে আমাদের ব্লাড ক্লটিংয়ে। ধরো কোনো জায়গাতে আমাদের ইনজুরি হয়ে গেল, তো সেই জায়গাটা তো তাহলে কন্টিনিউয়াসলি ব্লিড করতে থাকবে যদি না আমরা সেখানে কোনো ব্যবস্থা করি। তো সেই ব্যবস্থা করেছে কি আমাদের থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে এবার আমরা পড়বো ব্লাড ক্লটিং কিভাবে হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের বিভিন্ন বইয়ে দেখবে বিভিন্ন টাইপসের ফ্যাক্টর দেওয়া আছে, ফ্যাক্টর 9, 10, 1, 2, 8 এইভাবে করে, বাট তোমাদের সিলেবাসে তেমনভাবে কোনো ফ্যাক্টর দেওয়া নেই। তো যেভাবে যে সিকোয়েন্সে দেওয়া আছে এনসিআরটিতে, ঠিক তেমনভাবেই আমরা পড়বো, কারণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটাই ইম্পর্টেন্ট, এবং এনসিআরটি যেটা বলেছে সেটাই করো, কারণ পরীক্ষা তো এটাই আসবে না, বড় হয়ে তো তোমরা পড়বে অবশ্যই। ঠিক আছে, তো দেখো ব্লাড ক্লটিং কীভাবে হয়। ধরো কোনো একটা জায়গাতে কাজ করতে গিয়ে তোমাদের, ধরো তোমরা ছুরি দিয়ে কিছু কাটছিলে, হঠাৎ করে হাতটা কেটে গেল। তো কেটে যাওয়ার পর কী হবে, ওখান থেকে কন্টিনিউয়াসলি ব্লিড হতে থাকে। তখন কি হবে, ওই ইনজিওর্ড যে টিস্যুগুলো হয়, ইনজিওর্ড টিস্যু প্লাস ব্লাড কাট হয়ে যাওয়ার পর এই ব্লাড ভেসেলসগুলো থেকে কি হয়, প্লেটলেটসগুলো বেরিয়ে আসতে থাকে, এবং এর থেকে প্লেটলেটসগুলো থেকে কি হয়, থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমসটা রিলিজ হয়। থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমস কি করে, অ্যাক্টিভেট করে থ্রোম্বোকাইনেজ এনজাইমকে। তো এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে ব্লাডের মধ্যে থ্রোম্বোকাইনেজ, যখন থ্রোম্বোপ্লাস্টিন আসছে এটাকে অ্যাক্টিভেট করে দেয়। এই অ্যাক্টিভেটেড থ্রোম্বোকাইনেজ কি করে, প্রথমবিন বলে এক ধরনের ফ্যাক্টর থাকে ব্লাডের মধ্যে, তাকে কনভার্ট করছে থ্রোম্বিনে উইথ দি হেল্প অফ ক্যালসিয়াম 2+। এবার এই থ্রোম্বিন কি করছে, ফাইব্রিনোজেন বলে আরেকটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে প্রোটিন, যাকে ফাইব্রিন থ্রেডে পরিণত করছে, একটা থ্রেড লাইক প্রোটিন, অর্থাৎ ফিলামেন্টাস সুতোর মতো লাইক ফাইব্রিন। তো এটাই কি করে, আমাদের যে সাইড অফ যেখানে কাট হয়েছিল ইনজিওর, সেখানে কি করে, এরা থ্রেডের মতো গিয়ে ব্লাড ভেসেলসের চারপাশে থ্রেডের মতো জড়িয়ে যায়। এর ফলে যখন ব্লাড ফ্লোর মধ্যে বিভিন্ন ব্লাড সেলসগুলো ফ্লো করে, তখন এটা ট্র্যাপ করে নেয়। এর ফলে দেখবে যে কাটা হয়ে যাওয়ার পর ওখানে একটা ব্ল্যাকেন একটা রেড লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যায়। তো এটা ফাইব্রিন থ্রেড তৈরি হওয়ার কারণে। তো দেখতে পাচ্ছ এখানে যে তোমরা একটা এনজাইমস আরেকটা রিয়েকশানের ক্ষেত্রে কি করছে, ক্যাটালাইজ করছে। একটা রিয়েকশানের এন্ড প্রোডাক্ট আরেকটা রিয়েকশানের ক্ষেত্রে ক্যাটালাইজের মতো হেল্প করছে। তো এই রকমের যে রিয়েকশান, একে আমরা কি বলছি, ক্যাসকেড রিয়েকশান, অর্থাৎ একটা এনজাইমের প্রোডাক্ট আরেকটা এনজাইমসকে ইনভলভ করছে, আরেকটা এনজাইমসকে ইনিশিয়েট করছে, বা তার সঙ্গে কিছুভাবে ইনভলভ রয়েছে। তো এই ধরনের যে রিয়াকশান, এটাকে আমরা বলছি ক্যাসকেড রিয়াকশান। তো খুবই সহজ ব্লাড ক্লটিং, এখানে তেমন কিছু রকেট সায়েন্স নেই। ঠিক আছে, এবার প্লেটলেটসের ক্ষেত্রে দেখো, প্লেটলেটসের নর্মাল কাউন্ট কত, 1,50,000 থেকে 3,50,000 পার কিউব অফ ব্লাড। এবার এর থেকে যদি কমে যায় তাহলে কি হবে, এখানে বিভিন্ন রকমের কন্ডিশন হয়।
ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে কি হয়, প্লেটলেটস কাউন্টস অনেকটাই কমে যায়। তো এই ধরনের যে কন্ডিশন নর্মাল কাউন্টের থেকে কমে যাওয়া, তো একে বলা হচ্ছে থ্রোম্বোসাইটোপিনিয়া। পিনিয়া কথার অর্থ কি, লেস, কমে যাওয়া। ক্রিটিক্যাল প্লেটলেট কাউন্ট কত, 40,000, 40,000। এর থেকে যদি কমে যায় তাহলে এক ধরনের ডিজিজ হয় যাকে আমরা বলছি পারপিউরা। পারপিউরাতে কি হয়, যেহেতু প্লেটলেটস কমে যাচ্ছে, তাহলে যদি কোনো জায়গায় ইনজিওর্ড হয়, অ্যাভেলেবল পরিমাণে প্লেটলেট না থাকার কারণে অ্যাভেলেবল পরিমাণে থ্রোম্বোপ্লাস্টিনও থাকছে না, যার ফলে আমাদের ব্লাড ক্লটিংটা কি হয়, ব্যাহত হয়, কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে থাকে, এবং এই ধরনের রোগীরা খুব বেশি দিন বাঁচতে পারে না। তো অল অ্যাবাউট দিস আমাদের প্লেটলেটস এবং ব্লাড ক্লটিং গেল। এবার অ্যান্টিকোয়াগুলেন্ট একটা কনসেপ্ট রয়েছে। অ্যান্টিকোয়াগুলেন্ট কি, আমরা আগের দিন পড়েছিলাম যে হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা বেসোফিল সেলসগুলো রিলিজ করে, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ ব্লাডের মধ্যে ন্যাচারালি যাতে না করে ব্লাড ক্লট হতে পারে সেই কারণে হেপারিন এর জন্য দায়ী হয়, বা হেপারিন এটাকে সাহায্য করে। এবারে ব্লাড ব্যাঙ্কে ধরো বিভিন্ন ব্লাড ট্রান্সফিউশন করা হয়, ব্লাড ব্যাঙ্কে ব্লাড জমা থাকে, তো সেখানেও তো ব্লাড বাইরে আসার পরে ক্লট করে যায়, সেরাম তৈরি হয়ে যায় আর নিচে ব্লাড সেলসগুলো থিতিয়ে পড়ে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন রকমের অ্যান্টিকোয়াগুলেন্ট পাওয়া যায়, সেটাকে যেমন সোডিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট, এই ধরনের কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় যাতে করে ব্লাডটা না ক্লট করে যায়। ঠিক আছে, তো অল অ্যাবাউট দিস প্লেটলেটস অ্যান্ড ব্লাড ক্লটিং। আই হোপ এই চ্যাপ্টারটা এতটাই ইন্টারেস্টিং আর প্রত্যেকটা টপিক খুব বোঝার মতো আছে। আই হোপ আমি তোমাদের এই টপিকটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।